স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। প্রত্যেকটি গল্পের কেন্দ্রীয় চরিত্রের মধ্যেই প্রধানত গল্পগুলো আবর্তিত হয়ে থাকে। সেখানে নানান পরিসরে বিষয়গুলিকে চিহ্নিতকরণের মধ্য দিয়েই শ্রোতারা এগিয়ে যান। তবে আজকের গল্পটির একাধিক দিক রয়েছে, যার উপরে ভিত্তি করেই কাহিনীটি আবর্তিত হওয়ার সুযোগ পেয়েছে। একজন নারী চরিত্রের ইতিহাস সৃষ্টির ঘটনার জবানবন্দি হিসেবে তাৎক্ষণিক দিকটিকে তুলে ধরবে আজকের গল্প। একাধিক চরিত্রের মধ্যেও আপনারা খুঁজে পাবেন একটি নারী চরিত্রের বিকশিত দিককে, যা রহস্যের দ্বারাই অবগাহন করতে হবে শ্রোতাদের। তান্ত্রিক বা সাধারণ কোনো ভৌতিক কর্মকাণ্ডের বাইরে বেরিয়েও যে এক ভয়ঙ্কর কাহিনীর রূপ অঙ্কিত করা সম্ভব, সেটির সাক্ষ্য বহন করবে আজকের গল্পটি। মৌলিক মিডিয়ার আজকের নিবেদন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা জীবাত্মক। শুনে নেওয়া যাক লেখিকার মুখ থেকে এই গল্প সম্বন্ধে কিছু কথা। নমস্কার, আমি লেখিকা সঞ্চারী ভট্টাচার্য। আজকে মৌলিক এই মিডিয়া চ্যানেলটিতে জীবাত্মক গল্পটি প্রকাশ পেতে চলেছে। এই গল্পটি আমার জীবনে লেখা একটি অন্য প্রাসঙ্গিক বিষয়কে নিয়ে মৌলিক মিডিয়া আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। গল্পটির বিষয়বস্তু সম্পর্কে বলতে গেলে একটা বিশেষ কথা অবশ্যই উল্লেখ করতে হয়, তা হলো গল্পের চরিত্রায়ন। গল্পের চরিত্র এবং বৈশিষ্ট্যগুলো এই গল্পটিকে আরও ভিন্ন মাত্রা প্রদান করতে সক্ষম হয়েছে। হিমানী চরিত্রটি এই গল্পের মুখ্য চরিত্র হিসাবে কাজ করেছে। এক বা একাধিক চরিত্রের বৈশিষ্ট্য এবং বিচিত্রায়ন থাকা সত্ত্বেও হিমানী চরিত্রটি কিভাবে এই গোটা গল্পটির মধ্যে দিয়ে আবর্তিত হয়েছে, সেটাই এই গল্পের মূল বিষয়বস্তুকে ধরে রাখবে বলেই আমি আশাবাদী। তন্ত্র, পিশাচ, ডাকিনী, ভৌতিক বা যোগিনী বা হাকিনী বা শাকিনী এই সমস্ত বিদ্যার দ্বারা অর্চিত ফললাভের মধ্যে দিয়ে মানুষ যেভাবে নিজের গতি প্রকৃতির পরিবর্তন করতে পারে, এই হিমানী চরিত্রটি তার থেকে সম্পূর্ণ ভিন্ন মাত্রাতেই আবর্তিত হয়েছে। তাই হিমানী প্রকৃত অর্থে কি, এই রহস্য অনুধাবনের জন্যই আপনাদের এই গল্পটি আজ শুনতেই হবে। ধন্যবাদ। প্রসঙ্গত বলে রাখা ভালো, গল্পের মেরুদণ্ড ভয় ও রহস্যের প্রস্তরে সুসজ্জিত, আর অন্তিমে রয়েছে গায়ে কাঁটা দেওয়া ভয়, যেটি সকলকে নতুন ভাবনার উদ্রেক ঘটাতে বাধ্য করবে। গল্পের সমগ্র পরিচালনা ও শব্দগ্রহণে আমি দীপম এবং সম্পাদনায় অন রেকর্ড সাউন্ড স্টেজ। আমাদের আজকের গল্পের মিডিয়া পার্টনার হিসেবে আমরা পেয়েছি হরেবল অডিও স্টেশন ইউটিউব চ্যানেলকে। হরেবল অডিও স্টেশনকে অনেক ধন্যবাদ আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। বেশি কথা না বাড়িয়ে তবে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা জীবাত্মক। আরে ও মশাই, করছেনটা কি? আরেকটু হলেই তো বাসটা চাপা দিয়ে চলে যেত আপনাকে। সুরঞ্জিত অবাক দৃষ্টিতে তাকিয়ে, ঘামে ও সারা শরীরটা একেবারে ভিজে গেছে। নিঃশ্বাসটা জোরে জোরে পড়ছে। এতটা ভুল দেখলাম কি করে? মশাই, ও মশাই, কি হয়েছে বলুন দেখি আপনার? সুরঞ্জিতের কথা বলার ক্ষমতা নেই। কোনো রকমের লোকটাকে ধরে নিয়ে গেল। একটা চায়ের দোকান সামনে আছে, তার সামনে বেঞ্চ পাতা। লোকটা তখনও ওকে কথা বলানোর চেষ্টা করেই চলেছে। সুরঞ্জিত লোকটার চোখের দিকে তাকালো। একটু জল খাবো। ওর গলার স্বরটা তখনও কাঁপছে। চায়ের দোকানিকে বলে এক গ্লাস জলের ব্যবস্থা করা হলো। ঢকঢক করে সবটা জল গলায় ঢালবার পর গ্লাসটা এগিয়ে দিল সুরঞ্জিত। আচ্ছা, আপনি একটা বাচ্চা ছেলেকে মরে যেতে দেখেও বাঁচালেন না কেন?
বাচ্চা? কোথায় বাচ্চা? আমি তো কাউকেই দেখতে পেলাম না, শুধু দেখলাম আপনি বাসের হেডলাইটের আলোর দিকে ছুটে চলেছেন। আরে মশাই, পাগল যে কত রকমের হয়, তা আপনাকে দেখে আজ 16 কলা পূর্ণ হলো। কোন ছেলেকে বাঁচাতে যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, আজকে তো নিজেকেই উপরে উঠতে হতো। ভাগ্যিস আমি হাতটা ধরে টানলাম তাই। সুরঞ্জিত কথা না বাড়িয়ে হনন করে হাঁটতে শুরু করলো। মশাই, আরে ও মশাই, শুনছেন? আরে ও মশাই, শুনুন শুনুন, আরে ও মশাই। আগন্তুকের দূর থেকে ও মশাই, একটা শুনছেন? অস্পষ্ট আরে, আবছা ও আওয়াজ মশাই, আরে, সুরঞ্জিতের কোথায় গেলেন কানে আপনি? এলো। আরে, আসুন আসুন, আরে শুনুন। আজকে প্রথমবার এমনটা হয়নি তার সাথে। বিগত 7 দিন ধরে ঠিক এমনই চলে আসছে। একটা বিভীষিকা হয়ে গেছে ওর। শয়নে, স্বপনে, নিদ্রা, জাগরণে সবসময় যদি একই জিনিস তাকে দেখতে হয়, তাহলে তাকে কি বাঁচানো সম্ভব? কাকেই বা বলবে সে? প্রায় 5 কিলোমিটার হেঁটে যখন বাড়ির গেটের কাছে পৌঁছালো, তখন রাস্তার আলোটা টিমটিম করে জ্বলছে, যেন ম্লান একটা আলো। ক্ষীণ কণ্ঠে নিজের শেষ মুহূর্তের বার্তাগুলো দিয়ে যাচ্ছে ওরা, ঠিক যেমনটা ওই ছেলেটা প্রায় দেয়। এতটা রাস্তা হনন করে হেঁটে আসবার পরেও শরীরে তার কোনো ক্লান্তি নেই। আরো 10 কিলোমিটার হাঁটলেও হয়তো কোনো অসুবিধা হবে না ওর। কেমন পাগল করে তৃষ্ণা চেপে ধরেছে তাকে। একটা সাইকিয়াট্রিস্ট এবার তাকে দেখাতেই হবে, নাহলে একদিন ওই বাসের তলায় চাপা পড়েই তাকে মরে থাকতে হবে। দু বছর হলো বিয়ে করেছে সে। বাড়িতে টুকটুকে নতুন বউ, চাঁদপানা মুখ, অম্লান হাসি। বুকের সব দুঃখ কষ্ট এক নিমিষে চলে যায় ওকে দেখলে। ওর মুখটা দেখলে জীবনের সব দুঃখকে ভুলে যেতে ইচ্ছা করে। হিমানির মুখটা দেখবার জন্য ছটফট করতে থাকে সুরঞ্জিত। বাড়ির গেটটা খুলে বেরিয়ে এলো হিমানি। কি গো, আজকে আসতে এত দেরি হলো? হিমানির রঙিন ঠোঁটটার দিকেই তার দৃষ্টি নিবন্ধ হলো। কথাগুলো যেন হাওয়ায় ভেসে গেল। শরীরে আকর্ষণটা কেমন যেন দিন দিন বেড়ে যাচ্ছে ওর। নিজের স্ত্রীর সাথে আবার কি করবে ও? রোজই তো সে তার কাছেই থাকে। আরে বলবে তো সুরঞ্জিত, কি হলো? মনে হচ্ছে ওকে জাপটে ধরে বুকের কাছে নিয়ে আসতে, ওর রঙিন ঠোঁটের মাধুরী মেখে নিতে ওর সমগ্র শরীরে। হঠাৎ শরীরটা কেমন যেন ছেড়ে দিতে চাইছে। হিমানি এসে গায়ে হাত দিতেই চমকে উঠল সুরঞ্জিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই অফিসের কাজ একটু ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। কথাটা বলেই ঘরে চলে যাবার একটা প্রবণতা দেখালো সে। হিমানি অবাক হলো। সুরঞ্জিতের এমন অদ্ভুত আচরণ সে আগে কোনোদিন দেখেনি। আজকের সাজটা বোধহয় ওকে মুগ্ধ করেছে, সেজন্যই তার ঠোঁটের দিকে তাকিয়েছিল। এটা হিমানি লক্ষ্য করেছিল। মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে গেল হিমানির। দৌড়ে গেল সুরঞ্জিতের কাছে। কতদিন মিলিত হবার সুখ উপভোগ করেনি সে। শুধু কাজ আর কাজ। বউয়ের রাঙা মুখটার দিকে তাকাতেও বুঝি ইচ্ছা করে না একবার। সুরঞ্জিতের কাছে যেতেই সে আলগাভাবে হাতটা সরিয়ে নিল। আসলে খুব টায়ার্ড, বাস পাইনি, গোটা রাস্তাটাই প্রায় হেঁটে আসতে হয়েছে। হিমানি তখনও পায়ের পাতাগুলো ঘষছে। যদি সব ভুলে একবারটি সে তাকে কাছে ডাকে, একবার। আশায় ছাই ফেলে ঘরে ঢুকে এলো একটা বছর 7 মেয়ে। সুরঞ্জিত কিছুটা বিব্রত হয়ে বলল, আবার একজনকে নিয়ে এসেছো তুমি? হ্যাঁ, আজকে আমার বাড়ির সামনে ভিক্ষা করছিল জানো। আমি না সহ্য করতে পারিনি। তুমি তো জানোই আমি ছোট বাচ্চাদের কতটা ভালোবাসি, তাই আমি ওকে আমার কাছে রেখেই মানুষ করব। এই বলে হিমানি মেয়েটাকে নিজের বুকের কাছে টেনে নিল। হিমানির এই স্বভাবটা আজ নতুন নয়। বিয়ের পর থেকেই সুরঞ্জিত এমনটা প্রায় দেখে আসছে। তবে বেশি দিন একটা বাচ্চাকে নিজের কাছে রাখে না হিমানি। বাচ্চাটার সুখ সুবিধার সব ব্যবস্থা করেই তাদেরকে বাড়িতে পৌঁছে দেয় সে। সুরঞ্জিত নিজে দিয়ে আসার কথা বললে কোনোদিনই রাজি হয় না হিমানি। তাই ওই দিকটা আর তেমন মাথা গলায় না সুরঞ্জিত।
এমনি বউটা মা হতে পারেনি। 2 বছর সংসার করা হয়ে গেল, কামনা বাসনা তীব্রতর থাকলেও মা হবার সুখ এখনো ভোগ করতে পারল না সে। তাই সুরঞ্জিত জোর করাও ছেড়ে দিয়েছে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি দিয়ে যদি সে সুখ পায় তাহলে আর ক্ষতি কি? বাচ্চা নিজের হোক বা পরের, মাতৃত্বের বন্ধন এমনই গাঢ় যা সহজেই সব কষ্টকে ভুলিয়ে দেয়। কি আদরটাই না করলো হিমানি মেয়েটাকে। মেয়েটার নাম রেখেছে ফুলকি। পাশেই কোনো এক বস্তিতে থাকেও, ভিক্ষাবৃত্তি ওর জীবন। এরকম একটা মেয়েকে দেখলে সকলেরই মন কাঁদবে। তাকে শিক্ষিত করে তুললে আর কোনো দিন এই কষ্টের মুখ দেখতে হবে না তাকে। সেই আশা ভরসা নিয়েই হয়তো হিমানি এই উদ্যোগটা নিয়েছে। প্রেম করে বিয়ের আগেও 4 বছরের প্রেম ছিল, তাই সব কিছুই করা হয়ে গেছে। শরীরটা আর নতুন নেই, স্বাদে গন্ধে আকর্ষণে কোনোটাতেই কোনো নতুনত্ব আর নেই। তবুও কেমন যেন এক অদ্ভুত মায়াবী আকর্ষণ বেঁধে রেখেছে সুরঞ্জিতকে। তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি। সারাদিন খুব খাটাখাটনি করেছে মেয়েটা, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে ঘুমোক, কালকে ওর সাথে জমি আড্ডা মেরো। কি বল মা, ওকে বাবা বলবি তো? হিমানির কথাগুলো শুনেই বাচ্চা মেয়েটার মুখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল। কোনো চেনা জীবনের আস্বাদ পেয়েছে সে, এত সহজে যার হারাবার নয়। সুরঞ্জিত তখনও চেয়ারে বসে। মেয়েটা এসেছে বলেই বোধহয় আজকে এত সেজেছে হিমানি। ভরার সংসারের কামনা জেগে উঠেছে ওর মনে। মনের বিভ্রাটগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, ফুটে উঠছে নতুন আলো। বেশ তো, বাধা দেবে কেন? কেনই বা বলবে বস্তিতেই ফেলে আসতে? ওর যাতে সুখ, সুরঞ্জিতেরও ঠিক তাতেই সুখ। ফ্রেশ হয়ে নিচে গেল সুরঞ্জিত। হিমানি, হিমানি, মেয়েটা কোথায়? সুরঞ্জিত প্রশ্ন করে হিমানিকে। শুইয়ে দিয়েছি। ও আচ্ছা, তা তুমি খেয়েছো? খেয়েছি, তবে তরলের স্বাদ তো ঠিক একবারে মেটে না। মানে তুমি কি নেশা করা শুরু করলে নাকি? নেশা কি শুধু মদের মধ্যেই আছে? আরো কত কিছুই তো নেশা হয় সুরঞ্জিত। কি বলছো এসব? কেন, তোমার তো আজকাল আমাকে দেখেও নেশা হয়। কি কিছু ভুল বললাম? সেটা আর নতুন কি, বিয়ের আগে থেকেই আমি তোমার রূপে মুগ্ধ ছিলাম। তোমার চোখের দিকে তাকালে আজও কথা বলতে পারি না আমি। সেই আকর্ষণটা কোথাও যেন আজও থেকে গেছে। বেশ বেশ, তবে তোমার জন্য একটা মাংসের রেসিপি বানিয়েছি, খেয়ে দেখো কেমন লাগে। এই বলে হিমানি রান্নাঘরের দিকে চলে গেল। খিদের জ্বালাটা বড্ড বেড়েছে সুরঞ্জিতের। ভাবল একবার ফ্রিজের দিকে এগিয়ে দেখা যাক। হিমানি যতক্ষণে আসবে ততক্ষণে অন্তত টুকটাক কিছু খেয়ে নেওয়া যাবে। পা চালিয়ে ফ্রিজের দিকে এগিয়ে গেল সুরঞ্জিত। দরজা খুলতেই চপের মতো কি একটা নজরে পড়ল ওর। ঠান্ডা চপ, খেলেই আবার অম্বল হবে। হাতটা সরাতে গিয়েও মনে হলো একটু খেয়েই দেখা যাক না। ততক্ষণ না হয় হিমানি নিজের কাজে ব্যস্ত থাকুক। 2টো চপ বার করে টেবিলে রাখল সুরঞ্জিত। বেশ আয়েসি মেজাজে মুখে পুরে দিল একটা। ঠান্ডা চপের ভিতরে যেন ও পেল গরম রক্তের স্বাদ। কিছুটা চিবোতে চিবোতে হঠাৎ নাকে একটা পচা গন্ধ অনুভব করল সে। চপটা অর্ধেকটা খেয়েই নামিয়ে রেখে দিল সে। মুখের মধ্যে কেমন যেন একটা টক স্বাদ। ওর মনে হয় ঠিক হলো না খাওয়াটা। যা ভয় পেয়েছিলাম ঠিক তাই। হিমানি রুদ্ধশ্বাসে ছুটে আসলো। তোমায় কতবার বারণ করেছি আমি, আমায় না দেখে কিচ্ছু খাবে না? চোখে মুখে একটা অদ্ভুত রাগ। তারপর হঠাৎই সজোরে হেসে উঠল হিমানি, যেন কিছুই হয়নি। আরে বাবা, এটা মাংসের চপ, 2 দিনের পচা মাংস,
তুমিও না, সত্যি আমি ফেলেই দিতাম, তার আগেই দেখি এই কাণ্ডটা ঘটিয়ে বসলে। যাক ছাড়ো, যেটুকু খেয়েছো সেটা থাক, বাকি কুকুরটাকে দিয়ে দেবো আমি। এই নাও তোমার জন্য গরম গরম খাস্তা লুচি আর পাঁঠার মাংস। খাবারের দিকে তাকিয়েই জিভে জল এসে গেল সুরঞ্জিতের। আহা, কি সুস্বাদুই না হবে সেটা। আচ্ছা তুমি বরং খাও, আমি মাংসের চপগুলোকে বাইরে ফেলে দিয়ে আসছি। না হলে তো বলা যায় না, আবার কোন দিন টাটকা তাজা মাংসের চপ ভেবে খেয়ে ফেলবে। খিদে জ্বালায় তুমি বোধহয় মানুষের মাংসও খেতে ছাড়বে না। হিমানির সুরটা সেদিন শুনতে অদ্ভুত লাগলেও কথাগুলো ঠিকই ছিল। খিদের জ্বালাটা সুরঞ্জিত কোনো দিনই সহ্য করতে পারে না। মনে হয় হাতের সামনে যা পাই তাই খাই। যাক, গরম গরম লুচি আর মাংস দেখে জিভ থেকে জল বেরিয়ে গেল ওর। দুটো কুচি ছিঁড়ে মুখে দিতেই গাটা কেমন যেন গুলিয়ে উঠল ওর। মাংসের স্বাদটা দারুণ, একেবারে টাটকা রেয়াজি পাঁঠা, খেলেই বোঝা যায়। কিন্তু তবুও একটা লুচি কোনো রকমে খেয়েই উঠে পড়ল সুরঞ্জিত। বউ আসার আগেই মাংসগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিল আর লুচিগুলোকে ফেলে দিল ডাস্টবিনে। হিমানি আবার বাসি জিনিস একেবারে পছন্দ করে না। এঁটো খাবার পরের দিন আবার গরম করে থালায় পরিবেশন করলে নাকি অসুচি হয়, পেটে ভর করে। যত সব অদ্ভুত রে কুসংস্কার ওর। কাজেই ও আসবার আগেই সবকিছু ঠিকঠাক করে দিতে হলো সুরঞ্জিতকে। একটু বাদেই হিমানি এসে হাজির। ওমা, এর মধ্যেই খাওয়া হয়ে গেল? আসলে মাংসটা তো ভালো করেছিলে, তাই আর লোভ সামলাতে পারলাম না। ও, সেই জন্যই বুঝি আবার আগের দিনের এঁটো খাবারটাকে ফ্রিজের মধ্যে রেখেছো। তুমি জানলে কি করে? তোমাকে না জানতে পারাটাই মূর্খতা। এতদিন ঘর করার পর যদি বুঝতে না পারি কি হলে কি হতে পারে, তাহলে তোমার সাথে সংসার করছি কেন? একলা ঘরের একলা পুরুষ মানুষ হয়েই তো থাকতে পারো। হিমানির মুখটা বেশ ভয়ঙ্কর লাগছে। রাগে তার চোখ দুটো একেবারে লাল। এত যত্ন করে রান্না করার পর যদি স্বামী এতটুকু না মুখে দেয়, তাহলে কোনো স্ত্রী কি তা মেনে নিতে পারে? আমি তোমার সাথে কথা বলতে চাই না সুরঞ্জিত, ঘরে যাও, ভালো লাগছে না আমার। মাংসের বাটিটা হাতে নিতেই জানলা দিয়ে লাফিয়ে পড়ল একটা কালো বিড়াল। কিছুটা টুকরো মুখের মধ্যে নিয়েই পালাতে যাবে, ঠিক এমন সময় হিমানির পাশে রাখা ধারালো দা দিয়ে এক কোপ মারল ওর গায়ে। ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো সেই বিড়ালের গা দিয়ে। সুরঞ্জিত তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওর হাতটা ধরল, না হলে হয়তো দায়ের আঘাতে আজকে প্রাণীটা ক্ষতবিক্ষত হয়ে মাটিতে পড়ে মরে থাকতো। এই ফাঁকে সেই কালো বিড়ালটা জানলার গ্রিলের ফাঁক দিয়ে বাইরে পালালো। ফোঁটা ফোঁটা রক্তে গোটা জায়গাটা একেবারে লাল হয়ে গেল। হিমানির চোখে মুখে তখনও রাগ, সে যেন একেবারে ফুঁসছে। হিমানি, কি মুশকিল, দাটা এদিকে দাও। এরকম কে করে হিমানি? একটা নিরীহ পশু, তাকে কেউ এভাবে হত্যা করে? হিমানির চোখে রাগটা তখনও স্পষ্ট। এক আসরিক শক্তি যেন তাকে ভর করেছে, ছিটকে ফেলে দিতে পারে সমস্ত কিছুকে। তবুও সুরঞ্জিতের গলাটা শুনে যেন নিজেকে কিছুটা সংযত করল সে। হিমানিকে ঘরে নিয়ে গেল সুরঞ্জিত, ঘুম পাড়িয়ে দিল। রাগে ওর গাটা এখনো যেন তেতে রয়েছে। এত অস্থির সে তাকে কোনোদিন দেখেনি। রাগের তীব্রতা শরীরের সব কটা পেশির শক্তিকে যেন খেয়ে ফেলেছে। হিমানিকে শুইয়ে দিয়ে সুরঞ্জিত রান্নাঘরের দিকে এগোলো। রক্তের দাগগুলো ন্যাকড়া দিয়ে মুছল। মাংসের বাটির অবশিষ্ট মাংসগুলিকে ফেলে দিল ডাস্টবিনে। কালকে নোংরা তোলার লোকটাই হয়তো এসে নিয়ে চলে যাবে। ভাগ্যিস এই ব্যাপারগুলো ফুলকির নজরে পড়েনি। মালকিনের এমন রাগ দেখলে তো সে পাগল হয়ে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাক, সব কিছু সামলে নিতে পেরেছে ও। খিদের জ্বালাটা এখনো কিছুটা রয়েই গেছে, তবে যাক, আর যখন কিছু খাবার নেই তখন এই খেয়েই সহ্য করতে হবে। ঘরে যেতেই দেখলো ঘর অন্ধকার। সে কি, সে তো আলো জ্বালিয়েই রেখে গেছিল। তবে কি লোডশেডিং হয়েছে? হঠাৎ সুরঞ্জিতের পিছনে একটা গরম নিঃশ্বাস পড়ল।
নিঃশ্বাসের শব্দটা সুরঞ্জিতের চেনা। একটা নগ্ন শরীর দাঁড়িয়ে তার সামনে, চুল খোলা, চোখ দুটো তীক্ষ্ণ, যেন কোনো লাস্যময়ী তার দৃষ্টি দিয়ে বধ করতে চাইছে তাকে। রাস্তার আলোটা মুখে এসে পড়তেই সে দেখল হিমানি দাঁড়িয়ে। দৌড়ে এসে জাপটে ধরল তাকে। শরীরী খিদেটা এক নিমেষে বেড়ে গেল, মাথাটা ঘুরে গেল। হিমানির শরীরটা আবার তার কাছে। কতদিনের অতৃপ্তি আজ তবে পূর্ণ হোক সব কিছু। দুটো শরীর খাটের উপরে পড়ল, আর সাথে সাথেই ঘরের আলোটা জ্বলে উঠল। এ কি? হিমানি? সে তো খাটেই শুয়ে। তাহলে আমার সাথে কে ছিল? হুবহু তারই মতো দেখতে। হ্যাঁ, আমি কি তবে ভুল দেখলাম? না না না, তো কখনোই নয়। সেই হাসি, সেই বাসনা, সেই চোখের চাহনি, আর আমাকে পাবার সেই লালসা, সব কিছুই তো একই রকম। এতটা ভুল আমি কখনোই করতে পারি না। হিমানির পাশ ঘেঁষে শুয়ে পড়ল সুরঞ্জিত। চোখটা তখনও ওর মুখের দিকেই। ঘুমন্ত পরীর চেহারা যেমন নিষ্পাপ হয়, ঠিক তেমন একটা চাহনি। ওর ঠোঁটটা স্পর্শ করবার খুব ইচ্ছা হলো সুরঞ্জিতের। বড্ড বিহ্বল লাগছিল, তবু সামনে নিল নিজেকে। এই তৃষ্ণা আর অতৃপ্তের। অথচ এতদিন কেন সেই উত্তেজনাকে চেপে রেখেছিল? কেন পূর্ণ করেনি এই বাসনাকে? শরীরী মিলনই তো সব ছিল না তার কাছে। তাহলে হঠাৎ আজ কি হলো ওর? ক্লান্ত চোখ দুটো হঠাৎই যেন ঝিমিয়ে এলো। রাতে দেখা শেষ মুখটা ছিল হিমানির। সুরঞ্জিত, সকালে চোখ মেলতেই চমকে উঠল সুরঞ্জিত। হাতে চায়ের কাপটা নিয়ে দাঁড়িয়ে হিমানি। রূপ যেন ঝরে পড়ছে ওর গোটা শরীর থেকে। এতটা সুন্দরী সে। চায়ের কাপটা পাশে রেখেই হিমানির হাতটা ধরে নিজের কাছে টেনে নিল সুরঞ্জিত। স্বামীর সোহাগ কামনা করেই হিমানি ভিজে চুলে এসে দাঁড়িয়েছিল তার সামনে। হিমানির গলায় একটা চুম্বন করতে এগিয়ে গেল সুরঞ্জিত। হিমানি শক্ত করে ওর কাঁধের অংশের জামাটা চেপে ধরল। চুম্বন করতে গিয়ে নাকে এলো একটা বিশ্রী গন্ধ। তুমি কি মেখেছো গায়ে? কোথায় কি মেখেছি? সকালে উঠে এইমাত্র স্নান করে আসলাম। না না। কথাটা বলেই সুরঞ্জিত উঠে পড়ল বিছানা ছেড়ে। বমি তুলতে তুলতে ছুটে গেল বাথরুমের দিকে। কেমন যেন গাটা গোলাচ্ছে ওর। অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে একটা বিশ্রী পচা গন্ধ নাকে আসছে। গন্ধটা এতটা তীব্র হওয়া সত্ত্বেও হিমানি বলল সে কোনো গন্ধ পাচ্ছে না। ছি, আবার বেশ কিছুটা বমি করলো সে। কি হলোটা কি সুরঞ্জিত? কাল থেকে দেখছি তোমার শরীরটা খারাপ। বারবার জিজ্ঞেস করছি, অথচ কিছুই বলতে চাইছো না। না না, তুমি আমার কাছে তুমি আমার কাছে আসবে না। মুখে বারবার জলের ঝাপটা দিতে থাকে সুরঞ্জিত। সামনের আয়নাটা ঝাপসা। হাত দিয়ে মুছে মুখটা দেখতে যাবে এমন সময় ভেসে ওঠে আবার সেই চেহারা, রোজ যে দেখা দেয় তাকে। গায়ে কাঁটা দিয়ে ওঠে ওর। ওয়াশরুম থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দেয় সে। আর ঘরে এসে দেখে হিমানি নেই। তবে তবে কোথায় গেল সে? হিমানি, 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 কোথায় তুমি? কোনো সারা শব্দ পেল না। বাইরে গিয়ে অবাক হয়ে যায় সুরঞ্জিত। হিমানি বাড়ির বাগানে ফুলকির সাথে হাসছে। হাসি আর গল্পে মেতে উঠেছে দুজনে। কিন্তু এই আবার কেমনতর চিত্র, যার স্বামীর এমন শরীর খারাপ সে কিনা বাগানে এসে হাসছে। তাকে চোখের সামনে অসুস্থ হতে দেখেও হিমানির কি এতটুকু কিছু মনে হলো না? কি গো, এদিকে এসো, দেখো ফুলকি কি খুশি হয়েছে। ফুলকি আবার কি দেখে খুশি হয়েছে?
আরে এসো না। ছুটে যায় সুরঞ্জিত, আর ছুটে গিয়ে চমকে ওঠে সে। কালকের রাতের আহত বিড়ালটা মরে পড়ে রয়েছে ওর বাড়ির সামনে। ওর গলাটা আলাদা হয়ে পড়ে রয়েছে বেশ কিছুটা দূরে। সারা গায়ে মাছি ভন ভন করেই চলেছে, আর বিভৎস একটা বিশ্রী গন্ধ। ঠিক এই গন্ধটাই সে আজকে হিমানির গায়েও পেয়েছিল। তবে কি হিমানি খুন করেছে তাকে? কিন্তু সে তো বুটি দিয়ে আঘাত করেছিল শয়তানটাকে, কিন্তু তাতে তোর পিঠের দিকটায় আঘাত লেগেছিল। আর আর এখন তো দেখছি গলাটা দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। উফ, কি কি বিভৎস একটা দৃশ্য। তার পাশাপাশি আবার হিমানি আর ফুলকির সেই ভয়ঙ্কর হাসি। একটা নিরীহ প্রাণীকে এরকম নৃশংসভাবে মৃত্যুর কোলে তলিয়ে যেতে দেখে কারোর কিভাবে হাসি পেতে পারে? আর আর এরা আনন্দ পাচ্ছেই বা কিভাবে? দেখো দেখো সুরঞ্জিত, কি মজা। কালকে মাংস খেতে এসেছিল না, আজকে ওর মাংস চিবিয়ে খাবে ওই নোংরা পোকামাকড়গুলো। বেশ হয়েছে, ঠিক হয়েছে, হ্যাঁ একদম ঠিক হয়েছে। এইসব শত্রুগুলোর এই পরিণতি হওয়া উচিত। অত্যন্ত ভয়ঙ্করভাবে হাসতে থাকে হিমানি। সুরঞ্জিতের শরীর আরো খারাপ হতে থাকে। সে যা দেখছে, যা ঘটছে তার চোখের সামনে, সবটাই কি তবে কল্পনা? কিভাবে হতে পারে? নিজের গালে একটা চিমটি কেটে দেখলো ও, না হুঁশ আছে। ঘরের মধ্যে সে হাঁপাতে থাকে সুরঞ্জিত। নিদারুণ কষ্ট শুরু হয় ওর। বুকের ভিতরে চাপা আর্তনাদ হয়ে জমে আছে কিছু, কিন্তু কি? ওর মনের মধ্যে অজস্র জিজ্ঞাসা কিলবিল করছে। হিমানি এসে কাঁধে হাতটা রাখতেই চমকে উঠল সুরঞ্জিত। কি গো, অফিস যাবে না তুমি? হ্যাঁ হ্যাঁ, যাবো 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 যাবো। হিমানি ঘর থেকে বেরিয়ে গেল। আমি হয়তো একটু বেশি ভাবছি। একটা চূড়ান্ত পর্যায়ে এসে হাঁটকে গেছে জীবনটা। কিন্তু এই অবস্থায় কার কাছেই বা সাহায্য চাইবো আমি? তবে তবে আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? খাবার টেবিলে বসতেই অবাক হয়ে গেল সে। পঞ্চব্যঞ্জনে রান্না করে সাজিয়ে দিয়েছে হিমানি। সুরঞ্জিত, খেয়ে নাও। কালকে রাতে ভালো করে খেতে পারোনি তুমি, খেয়ে নাও। মুখে ভাতের গ্রাসটা দেবার সাথে সাথেই আবার সেই গন্ধ। কিছুতেই খাবারটা মুখে তুলতে পারল না সে। উঠে পড়ল ভাতের থালাটা ছেড়ে। হিমানির মুখটা শেষবারের মতো দেখে বেরিয়ে গেল বাড়ি থেকে। হিমানির সাথে সম্পর্কটা তৈরি হয়েছিল 6 বছর আগে। একটা আগ্রাসী মনোভাব নিয়েই প্রেমটা চালিয়ে গিয়েছিল সে। সুন্দরী মেয়েকে বশে আনা সহজ কথা নয়। কারোর কাছে একটা সমস্যা, আবার কারোর জীবনে এটাই সমাধানের পথ। সুরঞ্জিতের জীবনে হিমানি ছিল একটি সমাধান। একটা দমকা হাওয়া এসে যেমন সব কিছু উড়িয়ে দিয়ে যায়, ওর জীবনটাও ঠিক তেমনভাবেই বদলে গেছিল। হিমানির আগমন ওর জীবনের প্রতিটি অলিন্দে লুকিয়ে রাখা আবেগগুলোকে জাগিয়ে তুলতে সাহায্য করেছিল। তবে ওকে কাছে পাওয়ার এতই লালসা আজকে নতুন করে মনটাকে ব্যতিব্যস্ত করছে। বারবার ওকে ভালোবাসার চেয়ে ভোগ করার প্রবণতাকে বাড়িয়ে তুলছে। চোখের সামনে পরিচিত বিষয়গুলিও কেমন অপরিচিত হয়ে ধরা দিচ্ছে। সন্নিবিষ্ট করে রেখেছে প্রতিটি আবেগ ও অনুভূতিকে। আবার কি ফিরবে সেই টান? আবার কি অনুভূতিগুলো নতুন আশার দিগন্ত খুঁজে পাবে? আবার হর্নের শব্দ। রাস্তায় ভর্তি গাড়ি, গ্যাঞ্জাম, লোকজনের ভিড়, কোলাহল, বাজারের ক্যাঁচক্যাঁচানি, সব কিছুই এখন ভীষণ অসহ্যময়। কই, দুলালবাবুর সাথে তো এমন কিছু হয় না। সেও তো এতগুলো বছর দিব্যি ঘর করছে। ওদের সম্পর্কের মাঝে তো একটা মাছিও আজ অব্দি গলতে পারেনি। কিংবা নিখিল, সে যদিও অবিবাহিত, তবুও তো দিব্যি অফিসে আসে।
লোকজনের সাথে গল্প গুজব করে, আবার সময় মতো বাড়িও ফিরে যায়। তার মতো চিন্তার পাহাড় মাথায় নিয়ে তো আর কেউ ঘোরে না। কিংবা তাদের অফিসের পিয়নটাও তো কোনোদিন সুখের মুখ দেখতেই পেল না। তাদের অর্ধেক টাকাও মাইনে পায় না সে, তবুও তো কেমন স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছে ও। হাওয়ায় গা ভাসিয়ে জীবনটাকে কাটিয়ে দেবার বোধহয় মজাটাই আলাদা। গাটা আবার বেশ গোলাচ্ছে সুরঞ্জিতের। খালি ওই পচা মাংসের স্বাদ পেতে বড্ড বেশি ইচ্ছা করছে ওর। কিন্তু কিন্তু এমনটা কেন হচ্ছে ওর সাথে? সে তো কোনোদিন পচা মাংস খায়নি, তবে আজ হঠাৎ কেন এরকম নতুন অনুভূতি হচ্ছে? অফিসের দরজাটা টান দিতেই দারোয়ানটা রোজকার মতো উঠে দাঁড়ালো। হ্যাজাগের আলোর মতো চকচকে দাঁতগুলো বার করে হ্যালো স্যার, গুড মর্নিং। কথাটা রোজকার মতো সেদিনও বলল। তবে সুরঞ্জিতের মুখের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। সবসময় গা গোলায়, বমি পায়, কিন্তু কিসের এত দুশ্চিন্তা ওর? সবই তো আছে জীবনে। ভালো বউ আছে যে নিজের থেকে তাকেই বেশি ভালোবাসে, টাকা আছে, পয়সা আছে, সবকিছু তো দিয়েছেন ঈশ্বর। শুধু থাকার মধ্যে নেই একটা সন্তান। কিন্তু তাতে কি? ঈশ্বর কোনোদিনই কাউকে মহান হবার সুযোগ দেন না। কোকিলকে কণ্ঠ দিয়েছেন কিন্তু রূপ কেড়ে নিয়েছেন, ঠিক তেমনই আবার ময়ূরকে রূপ দিয়েছেন কিন্তু কেড়ে নিয়েছেন তার কণ্ঠ। সবার সবকিছু ভালো আর কোথায় বা হয়েছে? মাথাটা গিয়ে লাগছিল সামনের দরজার রডটায়। দরজাটাকে হালকা করে খুলে দাঁড়িয়ে নিখিল। অনেক দিনের আলাপ, একেবারে অফিসে জয়েনের সময় থেকেই। সুরঞ্জিত রোজ ওর সাথে দেখা না করে গিয়ে নিজের সিটে বসে না। দিনটাই অসম্পূর্ণ যেন থেকে যায় ওর। কিন্তু আজকে ওর গোমরা মুখটা দেখেই নিখিল বলে উঠল, বসের কাছে আর্জি পেয়ে গেছি, তোকে নিয়ে আজকে একটু বেরোবো। এমনিতেই শনিবার, অনেকদিন বাইরে বেরোনো হয় না। তাছাড়া কয়েকদিন ধরেই বড্ড ডিস্টার্ব লাগছে তোকে। শোন, আমাকে বিশ্বাস করিস তো? এ আবার কেমন প্রশ্ন? যদিও সুরঞ্জিতের উত্তর দেওয়ার ইচ্ছেটা বেশ কম। আচ্ছা বেশ, তবে ওই কথাই রইল, ঠিক দুপুর 3টের সময় বেরোবো, বুঝলি? সুরঞ্জিতের তরফে কোনো উত্তর এলো না। নিস্তব্ধতা সম্মতির লক্ষণ। তাই কথা না বাড়িয়ে নিখিল ওর কেবিনের দিকে রওনা হয়ে গেল। সুরঞ্জিত একের পর এক মুখ শুদ্ধি খেয়েই চলেছে। মুখের রুচি আর কিছুতেই ফিরছে না। বারবার মুখে থুতু উঠে আসছে, পেট খালি, অথচ খাবার ইচ্ছে একেবারেই নেই। দুপুর 3টে যথারীতি নিখিল এসে হাজির হলো ওর কেবিনের সামনে। মাথায় হাত দিয়ে বসে আছে সুরঞ্জিত। কি রে, বেরোবি না? চল। এই বলে ওরা বেরিয়ে পড়ল। সুরঞ্জিতের মনে তখন হাজারো প্রশ্ন। কি অপেক্ষা করে আছে ওর জন্য? একটা রিক্সা ডাকলো নিখিল। রিক্সা? এই রিক্সা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠে পড়। আরে আরে ভাই, কোথায় যাব? চল না, দেখ না কোথায় নিয়ে যাই। রিক্সাটা গিয়ে থামলো একটা রংচটা বাড়ির সামনে। বাড়িটা বেশ বড়, তবে পুরনো আমলের। হ্যাঁ রে, জমিদার বাড়ি নাকি? সুরঞ্জিত হাসলো। নিখিলেরও মুখে হাসি। চল ভেতরে যাই, রফিক চাচা হয়তো আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। রফিক? রফিক চাচা? আরে হ্যাঁ রে বাবা, আমার খুব পরিচিত। বলতে পারিস আমার গুরুদেবের মতো মানুষ। ওনার সান্নিধ্যে এসে আমি আমার জীবনের অনেক বাধাই কাটিয়ে উঠতে পেরেছি, মনে জোর পেয়েছি। সেই জন্য তোকেও নিয়ে আসলাম। একটা 5.5 ফুট উচ্চতার লোক বেরিয়ে এলো দরজা দিয়ে। লোকটার মুখ ভর্তি দাড়ি, পরনে একটা হাফ হাতা শার্ট আর লুঙ্গি। বেশ ভালোই বয়স হয়েছে। খুক খুক করে কেশে বলল, নিখিল, এত দেরি করলি কেন আসতে? লোকটার চোখটা সুরঞ্জিতের দিকে। বাবা, তুমি কি সুরঞ্জিত? আগে হ্যাঁ। তোমার অবস্থা তো ভালো নয় বাবা। কেন? ও কিছু নয় বাবা। আর তুমি বসো বসো, আগে একটু বিশ্রাম করো, কিছু খাও, তারপর
এরপর না হয় গল্প গুজব করা যাবে। লোকটা কথাগুলো বলেই ভিতরের ঘরে চলে গেল। বাড়িটার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা। কিছুক্ষণ বাদেই লোকটাকে আবার বাইরের ঘরের দিকে আসতে দেখা গেল, হাতে অনেক জিনিসপত্র। সুরঞ্জিতের চোখ গেল সেদিকে। লোকটা কি নিয়ে আসছে ওর জন্য? রফিক চাচা টেবিলের উপরে অনেকগুলো বাটি রাখলেন, সঙ্গে একটি থালায় ভাত সাজানো। নিখিলেরও ডাক পড়ল। দরজার পাশে দাঁড়িয়ে প্রেমিকার সাথে কথোপকথন আর সারা হলো না ওর। অসম্পূর্ণ অবস্থাতেই ফোনটা রেখে চলে আসতে হলো। ওরে বাবা, চাচা এসে এসব নিজের হাতে করেছো নাকি? হ্যাঁ নিখিল, ওই নিজেই করলাম সব। নিখিল উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, তোকে একটা কথা বলা হয়নি সুরঞ্জিত, চাচার রান্নার হাত না দারুণ সুন্দর। আবার আবার সেই মশলাপাতি দিয়ে বানানো খাবার। এখন তো খাবারের দিকে চোখ পড়লেই বমি উঠে আসে ওর। নিখিলকে একটা আলাদা প্লেটে সব খাবার সাজিয়ে পরিবেশন করে দিলেন চাচা। আরেকটা প্লেট এগিয়ে দিলেন সুরঞ্জিতের দিকে। আপনি খাবেন না? আগে তুমি খাও, তারপর না হয় আমি খাবো। আমার এমনিতেও রোজ খেতে দেরি হয়, তাছাড়া কতদিন তোমার ভালো করে খাওয়া হয়নি বলো তো। রফিক চাচার কণ্ঠে একটা মায়া জড়িয়েছিল। লোকটি অপরিচিত হলেও সুরঞ্জিতের মনে তার কথাগুলো অল্প সময়ের মধ্যেই এক দীর্ঘ প্রভাব বিস্তার করতে পারল। লোকটার কথায় ভারী বিশ্বাস করতে ইচ্ছা করছিল ওর। থালার দিকে হাতটা না চাইতেও বাড়িয়ে দিল সে। একটা বাটিতে মাংস, আর একটায় মাছ, আর একটায় পনিরের কোফতা। সবার আগে ওর চোখ পড়ল মাংসের বাটির দিকেই। বাটিটা হাতে নিয়েই ঝোল দিয়ে বেশ কিছুটা ভাত মেখে নিল সুরঞ্জিত। তারপর হামলে পড়ল ভাতের থালার উপরে। জীবনে যেন শেষবারের মতো ভালো খাবার সুযোগ পেয়েছে সে। তাকে দেখে চাচা ও নিখিল দুজনেই একেবারে চমকে গেল। নিখিল চাচার দিকে তাকাতেই তিনি ইশারায় শান্ত থাকার পরামর্শ দিলেন। ততক্ষণে মাংসের বাটিটা উপুর করে নিয়েছে সুরঞ্জিত। চেঁচে পুচে সবটাই সাবার করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটু কি ভাত মাংস পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি বসো, আমি নিয়ে আসছি। সুরঞ্জিতকে পরিবেশন করে রফিক চাচা বললেন, তুমি খাও। হ্যাঁ বাবা, আমি নিখিলের সাথে দুটো কথা বলে আসছি। নিখিলের খাওয়া তখন শেষ। বেসিনে হাত কচলাতে কচলাতে জানলার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে সে কি যেন ভাবছে। এমন সময় চাচা কাঁধে গিয়ে হাত রাখতেই আচমকা চমকে উঠল সে। ও তুমি? আমার না কিছু জানার ছিল। জানি নিখিল, তুই সুরঞ্জিতের ব্যাপারে জানতে চাস তো, সেই জন্যই ওকে আমার ঠেকে নিয়ে এসেছিস। হ্যাঁ ঠিক ধরেছ। ওর অদ্ভুত আচরণ লক্ষ্য করেছিলি? সেটাই তো ব্যাপার। বেশ কিছুদিন ধরে এরকম আনমনা হয়ে থাকে। অফিসেও কারোর সাথে কোনো কথা বলে না। আমি নিজে জানি না কি হয়েছে ওর, কিন্তু ওকে আমি অনেক রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। বিগত 1 মাস ধরেই দেখছি ওর কোনো খাবারেই রুচি নেই। আসলে নিজের বৈবাহিক জীবন নিয়ে অনেকটাই সন্তুষ্ট ছিল, আর এখন রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখলেই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, যেন কত কিছু হয়েছে। একদিন তো নিষিদ্ধ পল্লীর দিকেও যাচ্ছিল। আমি বারণ করলাম। একটা সুস্থ স্বাভাবিক ছেলের এই দশা কিভাবে হলো বলুন তো? রফিক চাচা গলাটা একটু ঘর ঘর করে নিলেন। 2 ঢোক জল গলায় ঢেলে গলাটা একটু ভিজিয়ে নিলেন। সুরঞ্জিত তখনও গোগ্রাসে মাংসের টুকরোগুলোকে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়তে ব্যস্ত। এরকম আসরিক খাওয়া কি আদৌ খাওয়া সম্ভব? রফিক চাচা নিখিলকে বললেন, জানিস ও কি খাচ্ছে? কি চাচা? কাঁচা গরুর মাংস। আমি তাতে শুধু একটু মশলা মিশিয়ে দিয়েছি। সে কি? তবে কি আমাকেও তুমি গোমাংস খাইয়ে দিলে আর আমিও খেয়ে ফেললাম? না, তোকে আমি বাঁধার মাংস দিয়েছিলাম, তাও আবার পাকশালায় রান্না করে, কিন্তু ওরটা শুধু কাঁচা মাংস মশলায় মিশিয়ে পরিবেশন করেছিলাম। আসলে আমি দেখতে চেয়েছিলাম ওর কোনটার প্রতি সব থেকে বেশি লোভ জন্মায়।
আর আমার অনুমানই সঠিক ছিল। আমি জানতাম ওই মাছও ছোবে না, আর ওই পনিরের কোফতার দিকেও চেয়ে দেখবে না। ওর জিভে শুধুমাত্র মাংসের স্বাদটাই ভালো লাগবে এখন। কিন্তু এসবের মানে কি? এর পিছনে একটা বড় কারণ আছে নিখিল। ও এমন কিছু খেয়েছে যা কোনো তান্ত্রিক বা কোনো ডাইনির দ্বারা বশীভূত। এর অর্থ কি? এর অর্থ ওই খাবার কোনো তান্ত্রিক, অর্থাৎ কোনো তন্ত্র সাধক বা কোনো ডাইনি খায়। সেই খাবারের অংশটাই ও খেয়েছে। এবার সেই খাবার ওকে কে দিয়েছে আর কেনই বা দিয়েছে তা তো আমি বলতে পারবো না বাবা। আমি শুধু এটুকানি বলতে পারি যে এর উপরে কেউ বশীকরণ করেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে কোনো পীর বাবার কাছে নিয়ে যা। ওকে জল পোড়া খাওয়ালে হয়তো ওর মাথা থেকে ওই ভূত নেমে যাবে। বুঝলে কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, কিন্তু আমার পক্ষে কি সম্ভব হবে? আগামী পূর্ণিমার রাতে ওকে ওই জল পোড়াটা খাওয়াবি। তার আগে দরগায় পীর বাবার সাথে দেখা করে কিন্তু সবটা বলবি। আমি আল্লাহর সাধক মাত্র, আমি তোকে শুধু পথ বলে দিতে পারি, বাকিটা তোকে খুঁজে বার করতে হবে। আল্লাহ তোর ভালো করুক। কথাটা শেষ করেই রফিক চাচা ঘরের ভিতরে চলে গেলেন। সুরঞ্জিতের খাওয়াও ততক্ষণে প্রায় শেষ। হাত ধুতে এলো। ওমা, তুই এখনো এখানে দাঁড়িয়ে? তোর তো খাওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আর এই চাচাই বা কোথায় গেলেন? সত্যি বলছি ভাই, এই এতদিন বাদে মনে হলো একটা মন ভোলানো খাবার পেয়েছি। স্বাদে গন্ধে একেবারে আমার পছন্দের উপযুক্ত। তুই ভাগ্যিস আজকে এখানে নিয়ে এসেছিলি, না হলে আমার শরীরটা ভালোই হতো না। সুরঞ্জিতকে দেখে অবাক হয়ে গেল নিখিল। ওই কাঁচা মাংসগুলোর মধ্যে এমন কি ছিল যা খেতে পেরে মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো বলে গেল সুরঞ্জিত? ও তো তখনই শুনেই গা গুলিয়ে উঠছিল, আর ও সেখানে দিব্যি সাবার করে দিল। ও কি আর মানুষ নেই? সুরঞ্জিতের ওপর কি পিশাচ ভর করেছে? আরে কি ভাবছিস? চল, তোর বৌদির জন্য আজকে একটা কাপড় কিনে নিয়ে আসি। ওকে অনেক দিন হয়ে গেল কোনো ভালো উপহার দেওয়া হচ্ছে না। আমার হাতে পয়সা থাকলেও বেশ কয়েকদিন ধরে মনটা আমার ভালো ছিল না। তবে আজকে আমার মনও ভালো আছে, সাথে পেট পুড়ে খেয়েও নিয়েছি। চল 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 চল। নিখিল পকেট থেকে একটা সিগারেট বার করে সুরঞ্জিতের হাতে ধরিয়ে দিল। সে দিব্যি লাইটার জ্বালিয়ে দুবার সিগারেটে ফুঁক মেরে বলল, যাক বাবা, মনে হয় এই খেতে না পারার কষ্টটা আর ভোগ করতে হবে না। অনেক দিন ধরেই আমি কিছু খেতে পারছিলাম না রে। সেই গত সপ্তাহে ফ্রিজ থেকে বার করে দুটো ঠান্ডা মাংসের চপ খেয়েছিলাম, তারপর সেই স্বাদ আর খুঁজেই পাইনি। আবার আজকে সেরকম তৃপ্তি করে খেলাম। বাই দ্য ওয়ে, ওটা কিসের মাংস ছিল রে? নিখিল কথাটা এড়িয়ে যাবার ভঙ্গিতে বলল, কেন, পাঁঠার মাংস? আমি তো খেলাম। আসলে চাচার হাতে জাদু আছে, সব কিছুতেই ওস্তাদ উনি। ওনাকে দেখে মনে হয় উনি হাতটা দেখেন, মানে ওই প্রেডিকশন করেন, তেমন কিছু কি? কারণ হাতে অনেকগুলো ফেংশুই স্টোনের আংটি দেখলাম, তাই মনে হলো আর কি। মনে হয় করে টরে। আসলে আমার বাবার বন্ধু ছিলেন উনি। ছোটবেলায় বাবার সাথে আসতাম ওনার বাড়িতে। ওনার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে, বুঝলি। বাবা বলতেন চাচা নাকি কোনো মানুষের মুখ দেখলেই বলতে পারেন তার শরীরের মধ্যে কোনো অপছায়া বাস আছে কিনা। এই একটা ক্ষমতা নাকি ওনার জন্মসূত্রে পাওয়া। এছাড়াও অনেক ব্যবসা ছিল। চাচার বাবা খুব বড় ব্যবসায়ী ছিলেন, স্টোনের কারবারি করতেন, কিন্তু এখন চাচা সেসব করেন না। এই বাবার হাত থেকে শেখা বিদ্যে দিয়েই লোকের হাত ঠাত দেখে আর কি। ও আচ্ছা আচ্ছা। সামনেই একটা দোকান নজরে পড়ল নিখিলের। সুরঞ্জিতকে সঙ্গে নিয়ে সেদিকে এগিয়ে যায় সে। বাহ, শাড়িগুলো বেশ সুন্দর তো। একটা লাল রঙের সিল্কের শাড়ি কিনল সুরঞ্জিত। মনে মনে ভাবল হিমানিকে বেশ ভালোই মানাবে। যাক, নতুন শাড়ি পেলে ওর মনটাও হয়তো খুব ভালো লাগবে।
দোকানের টাকাটা মিটিয়ে দিয়ে বাইরে আসতেই সুরঞ্জিতের মাথাটা এক পলকের জন্য ঘুরে গেল। এই নিখিল, একটা গন্ধ পাচ্ছিস? কিসের? কাঁচা কাঁচা মাংসের। না, এখানে কোনো মাংসের দোকান, সব তো শাড়ি আর জামা কাপড়ের দোকান। ধুর, তুই বেশি বুঝিস। আমি যখন বলেছি তখন জানবি ঠিকই আছে। নিখিল ওর কথায় কান না দিয়ে হাত থেকে শাড়ির প্যাকেটটা নিয়ে এগোতে থাকে। পাছে সুরঞ্জিতের যদি আবার মদবদল হয়ে যায়, তাহলে তো সে শাড়িটাকে ছুঁড়ে নর্দমায়ও ফেলে দিতে পারে। আজকাল নিখিল আর কোনোভাবেই ওকে আগের মতো বিশ্বাস করতে পারে না। পকেটে হাত দিতেই দেখে সিগারেট নেই, ফাঁকা প্যাকেটটা ঢন ঢন করে বাজছে। সামনেই একটা চায়ের দোকান নজরে পড়ল ওর। সুরঞ্জিতকে রাস্তায় দাঁড়াতে বলে এক প্যাকেট গোলফ্লেক কিনতে রাস্তা পেরোলো নিখিল। সিগারেট কিনে পিছনে ফিরতেই দেখে সুরঞ্জিত নেই। তন্ন তন্ন করে খুঁজতে থাকলো সে তাকে। পাগলের মতো রাস্তার এধার থেকে ওধারে ছুটে গেল। হঠাৎ দেখতে পেল একটা মাংস কাটার দোকানের সামনে কি যেন করছে সুরঞ্জিত। কাছে যেতে নিখিল চমকে উঠল। সেখানে কাঁচা মাংস বিক্রি হচ্ছে। কিছু মাংসের টুকরো পাশের নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। সেখান থেকে 2 টুকরো মাংস তুলেছে সুরঞ্জিত নিজের হাতে। একটা টুকরো মুখেও পুড়ে দিয়েছে, আর একটা হাতে ধরে রেখেছে। কচমচ শব্দ করে চিবোচ্ছে সেগুলোকে। এই দৃশ্য দেখেই হাত পা কাঁপতে থাকে নিখিলের। এই কি সেই সুরঞ্জিত যাকে এতদিন ধরে সে চিনত? ভয়ে তোর নামটাও ধরে চেঁচিয়ে ডাকার সাহস হয় না ওর। কিছুক্ষণ বাদে ওই রক্তমাখা ঠোঁটটাকে রুমালে মুছতে মুছতে এগিয়ে আসলো সুরঞ্জিত। কিরে, বেশ ভালো খেলাম বুঝলি। পেটটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। ওর মুখটা দেখেই নিখিলের বমি উঠে আসলো। বেশ কিছুটা বমিও করে ফেললো সে। সুরঞ্জিত ওর দিকে এগোতে গেলেই নিখিল বলে উঠল, না না, ঠিক আছে। আসলে দুপুরে অত তেল মশলার খাবারগুলো খেয়ে আমার সহ্য হয়নি, তাই গা গোলাচ্ছে। নিখিল ওকে বুঝতে না দিলেও নিজের মনে মনে ওর প্রতি একটা ভয়ানক মনোভাবের সঞ্চার করতে থাকে সুরঞ্জিত। মানুষটা যে আর স্বাভাবিক নেই সে বিষয়ে সে এখন নিশ্চিত। আমি চললাম রে নিখিল। সুরঞ্জিত চলে গেল বাড়ির দিকে। নিখিলের মনে তখনও সন্দেহটা একইভাবে দানা বেঁধেই চলেছে। আপেক্ষিকভাবে সে কোনোদিনই সুরঞ্জিতের প্রতি ভীত নয়, কিন্তু আজকের ঘটনাটা চোখে দেখার পর থেকেই ওর মনটা ভয়ে আড়ষ্ট হয়ে আছে। রফিক চাচার কথাটা মনে পড়তেই দরগার দিকে চোখটা গেল ওর। সুরঞ্জিত নিজেই জানে না ওর পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে যাচ্ছে। নিজে কতটা নৃশংস হয়ে উঠেছে তা তার অজানা। আজকে রাস্তা থেকে কাঁচা মাংস তুলে খেয়েছে, কালকে হয়তো কাউকে খুন করে তার মাংস খাবে। এই অবস্থা নিজের চোখে দেখার আগেই তাকে একটা বিহিত করতে হবে। দরগায় তখন লোকজনের ভিড় ছিল না। নিখিল মনে মনে বলল, পীর বাবাকে পাবো তো? নিখিল দরগায় ঢুকতেই ওর হাতটা ধরে কেউ যেন টান দিল। হাঁফাতে হাঁফাতে লোকটার সামনে গিয়ে হাজির হলো সে। কে আপনি? নিখিল বড় বড় চোখে তাকিয়ে উত্তরের অপেক্ষা করতে লাগলো। নাম কি? আগে নিখিল। আপনি কে? কেন, যার খোঁজ করতে করতে এতটা দূর ছুটে এসেছিস? এ ঠিক বললাম তো? ও, আপনি সেই ব্যক্তি, পীর বাবা? লোকে বলে সত্য পীর। আপনার কোনো ভালো নাম নেই, মানে শুভ নাম আর কি? তুই কি তোর নামের দ্বারা পরিচিত? কাজের দ্বারাই পরিচিত হয় সকলে। যেমন এখানেও কাজের জন্যেই এসেছিস। আমি কাজটা করতে পারবো জেনেই খোঁজ নিতে এসেছিস। তা ঠিক, তবু যদি নামটা বলতেন। ওসব বাবা টাওয়ার লোকে বলে, আমার ওসব নিয়ে কোনো দেমাক নেই।
তোর বন্ধু তো শেষ হওয়ার দিকে রে। মানে না মানে আপনি কি করে জানলেন? তাহলে তো তুই আজকে আমার জায়গায় থাকতিস। কথা না বাড়িয়ে একবার ঢোক গিলে নিখিল প্রশ্ন করল। আচ্ছা, আপনার ভালো নামটা কি জানতে পারি? অতি ধুরন্ধর দৃষ্টিতে লোকটা তাকালো ওর দিকে। নাম জেনে তোর বিশেষ কাজ নেই, যে কাজের জন্য এসেছিস সেটা বল। তাছাড়া আগামী অমাবস্যার মধ্যে কাজটা শেষ করতে না পারলে তোর বন্ধুকে এমনিতেও কেউ বাঁচাতে পারবে না। ও যার কবলে পড়েছে সে ওকে সঙ্গে করে নিয়েই যাবে। কিন্তু বাবা। বিরক্ত করিস না। লোকটা চোখ বন্ধ করে বসে রইল প্রায় 5-7 মিনিট। দরগার ভিতরে তখন জনসমাগম অনেকটাই কমে গেছে। রাতটাও যে বেড়েছে। এখান থেকে নিখিলের বাড়ি পায়ে হাঁটা রাস্তায়। কাজেই পীর বাবার সাথে সাক্ষাৎ করেই ওর বাড়ির দিকে রওনা দেবে সে। লোকটার সাথে আজকে দেখা হবে এমনটাও কল্পনাও করেনি। দুবার কি সব মন্ত্র উচ্চারণ করেই লোকটা তারস্বরে চেঁচিয়ে উঠলেন, লোকে শুধু পীর বাবাই বলে না, আমায় পাগলা বাবাও বলে। তবে এই পাগলামিটা একটা ঘোরের মতো, বুঝলি? কেউ বোঝে আবার কেউ বোঝে না। আর সবই যদি সাধারণ মানুষে বুঝতো তাহলে অপছায়াগুলো কি করতো? কথাটা শেষ করেই পাগলের মতো হেসে উঠল লোকটা। বড়ই বিচিত্র সে অনুভূতি। কতদিনের আলাপ তোর সাথে ওই লোকটার। কোন লোকটার বাবা? আরে ওই মানুষ কে গোটার। মানুষ কি গো? আরে কি নাম বলছিলি না? সুরঞ্জিত? হ্যাঁ, ওইসব পেশাদারি নাম দিয়ে আর কোনো কাজ হবে না, বুঝলি? ওর ঘাটে উঠবার সময় ঘনিয়ে এসেছে। যা একখানা জিনিস ওর বাড়িতে আছে না। কে বাবা? আপনি কার কথা বলছেন? সময় আসুক তুইও জানতে পারবি। এখন চল আমার সাথে, তোকে সত্যের সাথে পরিচয় করিয়ে আনি। এত রাতে কোথায় যাব? বড্ড বেশি প্রশ্ন তোর মনে, এই জন্যই তো কিছু হলো না। কথা না বাড়িয়ে লোকটার সাথে হাঁটা দিল নিখিল। লোকটার মাথা ঠিক আছে তো? ভূতের সাথে কথা বলছে নাকি? হ্যাঁ, ঠিকই বুঝেছিস, ভূতের সাথেই কথা বলছি আমি। কথাটা শুনেই চমকে উঠল নিখিল। তোকে যেটা দেখাবো সেটা চুপচাপ দেখবি, কোনো কথা বলবি না, মুখ দিয়ে চিৎকারও করবি না। তোর হয়তো বিশ্বাস করতেও ভয় করবে এমন কিছুই দেখাবো তোকে। লোকটাকে নিখিল চেনে না। ওর কথাতে বিশ্বাসের চেয়ে অবিশ্বাসের সুরটাই বেশি। যদি কোনো বড়সড় বিপদের মধ্যে আজকে পড়তে হয় তখন তো এত রাতে ওকে বাঁচানোরও কেউ নেই আশেপাশে। যার পাল্লায় পড়েছিস তার হাত থেকেই যে বেঁচে ফিরতে পেরেছিস সেটাই অনেক কপাল, জানবি। না হলে এতক্ষণে সে তোকেও চিবিয়ে চিবিয়ে খেত। বাবার কথাগুলোর অন্তর্নিহিত অর্থটা এখন একটু হলেও পরিষ্কার হয়েছে তার সামনে। লোকটা তার মানে তাকে এমন কোনো সত্যের সাথে পরিচয় করাতে যাচ্ছে যা জানার পরে সে নির্বাক হয়ে যেতে পারে। তবে যতই ভয় হোক না কেন সে আজকে তা দেখবেই। প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করার পরে একটা খ্রিস্টান কবরখানার সামনে এসে দাঁড়ায় ওরা। এ কি বাবা, এত রাতে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়ে এলেন কেন? লোকটা আঙুল দিকে ইশারা করে চুপ করার পরামর্শ দেয় নিখিলকে। হাতটা বাড়িয়ে দেয় সামনের দিকে। একটা ঝোপের আড়াল থেকে বেশ স্পষ্ট দেখতে পায় নিখিল একটা লোক কবর খুঁড়ে একটা মৃত শরীরকে বার করছে। তার হাতে একটা ধারালো ছুরি, সেটা দিয়ে মৃতদেহটার শরীর থেকে খুবলে খুবলে মাংসগুলোকে খাচ্ছে। সারা হাত পা রক্তে ভরে গেছে। একেবারে টাটকা মরার স্বাদ চাই, বুঝলি? ওর জন্যই বমন করে খাচ্ছে। কিন্তু এই বিভৎস জীবটা কে বাবা? লোকটা একটা ছোট ইট হাতে নিয়ে সোজা ছুঁড়ে মারল ওই নরখাদকটার দিকে। সঙ্গে সঙ্গে সেই পিশাচটা তাকালো ওদের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে কাউকে দেখতে না পেয়ে আবার নিজের কাজে মন দিল সে। নিখিল চিৎকার করতেই যাচ্ছিল, কিন্তু বাবা ওর মুখটা শক্ত করে চেপে ধরলেন। নিখিল ভয়েতে
ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাবা ওর হাতটা ধরে বললেন, এখানে কিছু বলিস না। জানি তোর মনে আজকে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আমার সাথে আমার বাড়িতে চল, সেখানেই তোকে সব বলবো। যে নরপিশাচটাকে নিখিল নিজের চোখে দেখে এসেছে সে আর কেউ নয়, ওর বন্ধু সুরঞ্জিত। কোনো রকমে পা চালিয়ে একটা ছোট্ট এক কামরার ঘরের সামনে এসে পড়ল ও। এইটা তোমার বাড়ি? হ্যাঁ, নিশ্চিন্তে থাক, পিশাচটা তোকে দেখেনি। ঘরে আসতেই বাবা এক গ্লাস জল এগিয়ে দিলেন তাকে। নিখিল ঢক ঢক করে পুরো জলের গ্লাসটা সাবার করে দিল। উফ বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। তুই নয়, শুধু আমিও। এই নরপিশাচটা নিজেই জানে না ওর সাথে কি হয়েছে। ও এখনো অজ্ঞ, শুধু রক্ত আর মাংসের নেশায় ও এগুলো করেছে। তবে ও তো তেমন মানুষ নয় যেমনটা দেখছিস। ওকে কেউ বাধ্য করেছে এমনটা করতে। এই নে একটা পুড়িয়া, ভয় পাওয়ার কিছু নেই। ওকে কোনোভাবে খাবারের সাথে মিশিয়ে পুরোটা খাইয়ে দিবি। অমাবস্যার আগেই যদি এই কাজটা করতে পারিস তাহলে ওর চেতনা ফিরে আসবে। ও নিজেই বুঝতে পারবে ও কি করছে, কেন করছে। একমাত্র এই পারে সবকিছুর সমাপ্তি করতে। আমি কি করে পারবো বাবা? ও তো পিশাচে পরিণত হয়েছে, আমাকেও তো মেরে ফেলবে। না, কখনোই না। ওর এই তৃষ্ণা আস্তে আস্তে বাড়ে। বেলা বাড়বার সাথে সাথে রক্তের পিপাসা আর কাঁচা মাংসের গন্ধ ওকে তাড়া করতে শুরু করে। তারপর রাতের বেলাতেই ওর ওই তৃষ্ণা চরমে পৌঁছায়। তাই দিনের বেলাতেই তোকে এই কাজটা করতে হবে। কিন্তু এমনটা হলো কি করে বাবা? ওর বাড়িতে এমন কেউ আছে যে ডাইনি বা পিশাচিনি অপশক্তির সাধনা ভজনা করে। সেই ওর এঁটোটা কোথাও রেখেছিল। তোর বন্ধু সেটা নিজের অজান্তেই হয়তো খেয়েছে। তারপর এই বিপত্তি। পিশাচতন্ত্রের দ্বারা দীক্ষিত যারা, তারা কাঁচা মাংস, এমনকি মানুষের মাংসও খায়। তাদের কাছের মানুষগুলোকেও ধীরে ধীরে এমন করেই বশ করবার চেষ্টা করে যাতে তাদের উপরে কেউ কোনোদিন সন্দেহ না করে। ওর সর্বনাশ যে চেয়েছে সে কোনো মহিলাই হবে। ওর খুব কাছের কেউ এটা করেছে। কে কে আছে ওর বাড়িতে? ওর স্ত্রী হিমানি আর একটা বাইরের মেয়ে ফুলকি, এই দুজনের একজনই কি তাহলে এমনটা করেছে বলে আপনার বিশ্বাস? আমার বিশ্বাস নয় রে, আমি হলপ করে বলতে পারি ওই হিমানি পিশাচ। সেই ওর চোখের আড়ালে তন্ত্র সাধনা করে। আর এখন তো সে শয়তানি শক্তিও অর্জন করে ফেলেছে। এখন মানুষের রূপেই থাকে, অথচ ভয়ঙ্কর রূপটা থাকে পর্দার আড়ালে। আর কি জানিস তুই ওর সম্পর্কে? আর কিছু জানি না বাবা। ছেলেটা বড্ড মুখ চোরা। ওরা আজও নিঃসন্তান। শুনেছি হিমানিকে নাকি প্রেম করেই বিয়ে করেছিল, অথচ 2 বছর হয়ে গেছে এখনো কোনো সন্তান হয়নি। শয়তান কোনোদিন ভগবান হয় না। আর ডাইনি পুরুষদের সাথে তখনই সহবাস করে যখন সে তার সন্তানের বলি দিয়ে নিজের আয়ু বাড়াতে চায়। যতদিন না পর্যন্ত সে সুরঞ্জিতকেও নিজের মতো শয়তান বানাতে পারছে ততদিন পর্যন্ত সে ওর সন্তানকে গর্ভে ধারণ করবে না। কারণ নিজের স্ত্রীকে বলি দিতে দেখলে যে কোনো বাবাই পাগল হয়ে যাবে। নিখিল লোকটার কথাগুলো শুনে চমকে উঠল। ওর উপরেই প্রভাব বিস্তারের কাজ শুরু করে দিয়েছে হিমানি। তাই আগামী অমাবস্যার মধ্যেই হয়তো শয়তানি শক্তির কবলে চিরকালের জন্য চলে যাবে। তার আগে এই পুড়িয়া ওকে পারলে খাইয়ে দিস। খবরদার, এটা যেন কাক পক্ষীতেও টের না পায়। না হলে কিন্তু তোরও সেই অবস্থাই হবে যা আজকে ওই কবরখানার মরাটার হয়েছে। নিখিল পুড়িয়াটা হাত থেকে নিয়ে পকেটে ভরে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে সুরঞ্জিত। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন এটা তার নিজের বাসস্থান নয়। একটা মরা শুঁয়োপোকা যেভাবে নিজেকে গুটিয়ে রাখে
আজকে ওর অবস্থা কিছুটা সেরকমই। ঠোঁটের কোনায় কাঁচা রক্তের দাগগুলো তখনও শুকিয়ে। ঘরের দিকে পা দুটো আর যেতে চাইছে না। কোথাও যেন একটা বাঁধা, মন চাইছে না ওই বাড়িটার ভিতরে যেতে। কিছু যেন ঘটে চলেছে বারবার। সব কিছুর উৎস যেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই একাশের বাড়িটাই। কি গো, আজকেও দেরি? দোতলার জানলা থেকে আওয়াজটা কানে এসে বিঁধল ওর। মুখ বাড়িয়ে রয়েছে হিমানি। ইচ্ছের বিরুদ্ধে হলেও সুরঞ্জিত মুখটা খুলতে বাধ্য হলো। না মানে আজকেও রাস্তায় সেরকম গাড়ি টাড়ি পাইনি। আসলে অফিসে এখন মিটিং চলছে তো। দাঁড়াও, গেটটা লাগিয়ে আমি আসছি। স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বললেও সে জানে সে আর স্বাভাবিক নেই। মনের কোণে অনেক পাপ জড়ো হয়ে রয়েছে। আজকে নরমাংস ভক্ষণ করেছে নিজের হাতে। নিজের কাছে সে নিজেই অপরাধী। হঠাৎই অবর্ণনীয় কালজয়ী তৃষ্ণা তাকে গ্রাস করলো কেন? এর উত্তর তার জানা নেই। গেটটা লাগিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠবার সময় নিচের ডান দিকের ঘরটার দিকে নজর পড়ল তার। সেখানে গত 7 দিন ধরে ফুলকি এসে ভিড়েছে। আজকে তার দেখা মিলল না। মেয়েটা কোথায় গেল? ওকে দেখতে পেলাম না যে। তুমি কি কিছু জানো হিমানি? কি করবে জেনে? কেন? না, তোমার জেনে কাজ নেই। আমি তাকে ঘুম পাড়িয়ে এসেছি। মানে ঘরেই তো ঘুমোবে মেয়েটা, না হলে কোথায় যাবে? ও তো তুমি কি ওকে বাড়িতে দিয়ে এসেছো? হিমানির চোখটা ঘরের দিকে স্থির হয়ে রয়েছে। ঘরের দরজাটা খোলা। ঘরের ভিতরে অন্ধকারে আচ্ছন্ন। মনে হাজার প্রশ্ন নিয়ে সুরঞ্জিত হিমানির মুখটার দিকে তাকিয়ে রইল। তবে এর বিশেষ কোনো ফল হলো না। উপরের ঘর আজকের ফাঁকা। ঘরের আলোটা হিমানি জ্বালালো। কি হলো বললে না যে? আজকে আর অন্য কারোর কথা নয়, শুধু তুমি, আমি আর এই আচ্ছন্নতা। হিমানির নরম শরীরটাকে বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সুরঞ্জিত। দুটো ঠোঁট এক হলো। আরও কাছে তারা একে অপরকে উপভোগ করতে লাগলো। চেনা হিমানি আজকে মায়াবী, যাকে সে চেনে না, যাকে সে কোনো দিন দেখেনি। শরীরের ক্লান্তিগুলো যেন কোথায় গায়েব হয়ে গেল। মায়াবী নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল দুটি দেহ। দীর্ঘদিন পরে আবার মিলিত হবার সুখ উপভোগ করল দুটি আত্মায়। হঠাৎ নিজের মুখের কাছে কারোর গরম নিঃশ্বাসের শব্দ অনুভূত হলো সুরঞ্জিতের। চোখ খুলতেই চমকে উঠল সে। হিমানি তার কোমরের কাছে বসে আছে। গায়ে কাপড় নেই, নগ্ন তার শরীর। লম্বা একটা জিভ বার করে তার বুক আর গালের অংশগুলিকে সে ক্রমশ ছুঁয়ে চলেছে। তার চোখগুলো লালচে বর্ণের। সুরঞ্জিতের শরীরটা যেন তার কাছে একটা খেলনা। হিমানি গ্রাস করতে করতে এগোতে থাকে ওর দিকে। এমন সময় তীব্র চিৎকার করে ওঠে সুরঞ্জিত। হিমানির ওই বিভৎস শরীরটা তার কাছে অচেনা। তাকে এক ধাক্কায় ফেলে দেয় মেঝেতে। হাঁপাতে থাকে সুরঞ্জিত। হঠাৎ চোখ পড়ে ঘড়িটার দিকে। তখন রাত 1:45। হিমানি পাশে শুয়ে ঘুমাচ্ছে। ওর মাথাটা সুরঞ্জিতের বুকের এক পাশ ঘেঁষে রয়েছে। ওর একটা হাত শক্ত করে চেপে রয়েছে ওর বুকটাকে। ঘনিষ্ঠ হয়েছিল তারা, তার প্রমাণ এখনো স্পষ্ট। তাহলে 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 কি আমি স্বপ্ন দেখলাম? নিজের চোখে দুবার হিমানিকে ভয়ঙ্কর বেশে আসতে দেখলাম চোখের সামনে। এরপরেও কি করে ভুল হতে পারি আমি? হিমানিকে বুকের উপর থেকে সরিয়ে বিছানায় শুয়ে দিল সুরঞ্জিত। খাট থেকে নেমে ঘরের চারপাশটা ভালোভাবে খুঁজে দেখতে লাগলো, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। ভয়ে ও সারা শরীর কাঁপছে। কাঁচা মাংসের নেশাটা আবার এত রাতে পেয়ে বসেছে তাকে। মনে হচ্ছে হিমানির ওই নরম কোমল দেহটাকেই চিবিয়ে খেয়ে ফেলতে।
অথচ নিজেকে সংযত করার কোনো মাধ্যম তার জানা নেই। মাংসের স্বাদ তাকে পেতেই হবে। টাটকা রক্তের গন্ধটা নাকের কাছে আসতেই থমকে দাঁড়ালো সুরঞ্জিত। নিজের হাত তার নাকের কাছে নিয়ে শুকতে লাগলো। এরপর রান্নাঘরে গিয়ে একটা ছুরি বার করে সজোরে হাতের উপর আঘাত করলো সে। কনুইয়ের পাশ ঘেঁষে কিছুটা মাংস খুবলে উঠে আসলো ওর হাতে। মুখে পুড়ে সানন্দে চিবোতে থাকলো সে। আহা, কি স্বাদই না সে পেয়েছে! এক অতৃপ্ত অপূর্ব স্বাদ। রক্তক্ষরণটা ক্রমেই বেড়ে চলল। সে হঠাৎ জ্ঞান হারালো। দেহটা পড়ে রইল মেঝেতে। সুরঞ্জিত চোখ খুলতেই দেখল সে বিছানায় শুয়ে, তার পাশে হিমানি দাঁড়িয়ে, আর অন্যদিকে নিখিল। তুমি কি পাগল হয়ে গেছে সুরঞ্জিত? নিজের শরীরে এভাবে কেউ আঘাত করে? তুমি তুমি কিভাবে জানলে? অজ্ঞান অবস্থায় তোমায় পেলাম রান্নাঘরে। ছুরিটা তোমার হাতেই ছিল। রক্তে ভেসে যাচ্ছিল মেঝেটা। আমি তো সব সামলালাম। তোমার এই বন্ধুটি আজকে তোমার সাথে দেখা করতে এসেছিল। আজকে রবিবার, হয়তো কোনো কথা বলবে বলেই এসেছিল। আমার এই অবস্থা দেখে সে এগিয়ে এসে আমায় সাহায্য করলো তোমাকে ওঠাতে। নিখিলকে দেখে সুরঞ্জিতের চোখটা ছলছল করে উঠল। হিমানি দরজার সামনে দাঁড়িয়ে। নিখিল অবলীলায় বলে উঠল, বৌদি, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলো না, কি বলবে? আসলে অনেক দিন ধরেই লক্ষ্য করছি ওর শরীরটা ভালো থাকে না। অফিসে যায় ঠিকই, তবে তার মন থাকে অন্যদিকে। কাজের কাজ কিছুই হয় না, ভালো করে খায়ও না। এককালে ওকে নিয়ে এদিক ওদিক কত জায়গায় ঘুরতে গেছি আমি, কিন্তু ইদানিং চুপ করে কেবিনে বসে থাকতেই দেখতাম। আমার সাথে কথা না বলে যে কাজে মন দিতে পারতো না, সে আস্তে আস্তে এমন হয়ে গেল। এই পরিবর্তনটা নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন। আফটার অল, হি ইজ ইউর হাজবেন্ড। সব কিছু জানা সত্ত্বেও হিমানির মুখটা দেখার খুব ইচ্ছে ছিল নিখিলের। পীর বাবার পরামর্শ যদি ঠিক হয়, তাহলে এই মহিলাই সেই শয়তান হওয়া উচিত, যার মায়া জাদু বলে এত বড় ক্ষতির শিকার হতে হয়েছে তার বন্ধু সুরঞ্জিতকে। কিন্তু হিমানি কথাটা ঘুরিয়ে দিল। এমন একটা ভান করলো যেন সে এই কথা প্রথম শুনছে। সুরঞ্জিতের এই শারীরিক অবনতির কথা যেন সে এতদিনে অনুভবই করতে পারেনি। তুমি এত ভেবো না নিখিলদা। ও বাড়িতে কিছুদিন বিশ্রাম নিলেই দেখো ঠিক হয়ে যাবে। নানা রকমের দুশ্চিন্তার কবলে পড়েই আজ ওর এই অবস্থা হয়েছে। আমি আছি যখন, সবই ঠিক করে দেব। হিমানির মুখের সেই শয়তানি কুটিল হাসিটাই প্রমাণ করে দিচ্ছিল সত্যকে। নিখিল চাইছিল হিমানির অলক্ষ্যে পীর বাবার দেওয়া পুডিয়াটা সুরঞ্জিতকে খাওয়াতে, তাই হিমানিকে শব্দের মায়াজালে একটু উত্তেজিত করতে চেয়েছিল, কিন্তু বৃথা প্রয়াস। হিমানি তার নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। নিখিল বুঝল তাকে সন্দেহ করেছে হিমানি, সেজন্যই তাদের দুজনকে একা ছাড়তে চাইছে না সে। পীর বাবার মতো শক্তি নিখিলের নেই যে মন্ত্র উচ্চারণের দ্বারাই কাজ করে দেওয়া সম্ভব। যা মন্ত্র আছে সবটাই এই ওষুধে, এই পুড়িয়ার ভেতর। সুরঞ্জিতের দেহে না প্রবেশ করা পর্যন্ত এই ওষুধ কোনো গুণই দেখাতে পারবে না। নিখিল জানে এখন সমস্ত প্রত্যাশাই বৃথা। আচ্ছা, আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারেন বৌদি? নিখিল একটু শক্তি দিয়েই কথাটা বলে উঠল, যদি হিমানি চৌকাটটা অন্তত পেরোতে পারে। ঈশ্বর সেদিন সত্যি ওর কথা শুনলেন। হিমানি ঘরের বাইরে যেতেই নিখিল সুরঞ্জিতকে অল্প সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব ছিল সবটাই বলল। পুড়িয়াটা পকেট থেকে বার করে ওর হাতে রাখতে যাবে এমন সময় কটাক্ষ দৃষ্টিতে তাকালো সুরঞ্জিত।
হাত থেকে পুড়িয়াটা ছুঁড়ে জানলা দিয়ে ফেলে দিল সে। সুরঞ্জিত, এ কি করলি বন্ধু? এটাই এখন তোর সবচেয়ে কাজের বস্তু ছিল। নিখিল ভেঙে পড়ল। আমি সবটাই জানি নিখিল, তবে তবে আমার জীবনের বেঁচে থাকার শেষ ইচ্ছেটা সেদিনই চলে গেছে, যেদিন থেকে আমি জানতে পেরেছি আমি আর মানুষ নেই। নরমাংসের আর রক্তের প্রতি তীব্র বাসনা আমাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। এখন যে কটা দিন আমি বাঁচবো, এই অভিশাপটাকে নিয়েই আমি সঙ্গে করে বাঁচতে চাই। আমাকে তুই বাধা দিতে আসিস না। তবে হিমানির নামে কোনো ছোট বড় কথা বলার অধিকার আমি তোকে দিইনি, কারণ ও আমার স্ত্রী, আমার। আমি তো ওর সাথেই থাকি। কই আমি তো কোনোদিন কিছু অবাস্তব ঘটতে দেখিনি। কাজেই আমাকে তুই এসব কিছু বোঝাতে আসিস না। যা, চলে যা এখান থেকে, যা। নিখিলের কথা বলার আর কোনো জায়গা রইল না। সে মনে মনে ভাবল, সব নিষ্পত্তি বোধহয় স্বয়ং ঈশ্বরের হাতেও থাকে না। সেজন্যে চোখের সামনে এমন পরিণতি দেখা সত্ত্বেও আজ সে কিছুই করতে পারল না। অন্য কোনো জায়গায় ও যদি সুরঞ্জিতকে সে ওষুধটা দিত, তাহলেও হয়তো সে এই ওষুধটাকে নষ্ট করত। কেননা পিশাচের শরীরে ঐশ্বরিক ক্ষমতার প্রবেশ নিষেধ। হিমানি মুখের সামনে জলের গ্লাসটা ধরতেই চমকে উঠল নিখিল। চোখগুলো জল জল করছিল হিমানির। নিখিল বুঝল তাকে চলে যেতে বলা হচ্ছে। যে কাজটা হিমানি নিজের হাতেই করতে পারত, সেটা করল সুরঞ্জিতকে দিয়ে। মেয়েদের অনেক ক্ষমতা আছে তা সকলেরই জানা, কিন্তু একজন পিশাচিনী কতটা ক্ষমতাশালী হতে পারে সেটা নিখিল আজ জানল। চোখের দৃষ্টি দিয়েই যেন শরীরের সবটুকু রক্ত সে শুষে নেবে। জলটা আর মুখে দিতে পারল না নিখিল। আজ তবে আসি বৌদি। আসলাম রে সুরঞ্জিত, সাবধানে থাকিস। নিখিল জানে ভালো থাকা আর কোনোদিনই জুটবে না সুরঞ্জিতের ভাগ্যে। নিখিল মাথা নিচু করে পরাজিত সৈনিকের মতোই ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে এসে পুড়িয়াটা অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করেও তা সে পেল না। পীর বাবার কাছে যাবার মুখও আর তার নেই। গিয়েই বা কি হবে? এদিকে হিমানির চোখ এখন সুরঞ্জিতের দিকে। নিখিল এই বাড়িতে কি অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল? সত্যিটা বলো সুরঞ্জিত। তা আমি জানি না হিমানি, মনে হয় আমার সাথে দেখা করতেই এসেছিল। নাকি এটা দিতে এসেছিল? সুরঞ্জিতের চোখটা গেল হিমানির হাতে রাখা পুড়িয়াটার দিকে। চমকে উঠল সে। এটা তুমি কোথায় পেলে হিমানি? সত্যিটা বলো। হ্যাঁ, এটা দিতেই এসেছিল। তবে আমি বিশেষ মাথা ঘামাইনি, ওকে আমি প্রশ্রয়ও দিইনি। হিমানির চোখটা ক্রমশ লাল হয়ে আসছে। চোখ দিয়ে যেন আগুন নিষ্কৃত হচ্ছে। সুরঞ্জিত হিমানির এমন রূপ চোখের সামনে এর আগে কখনো দেখেনি। তুমি শান্ত হও হিমানি, সে তো চলে গেছে। না, সে যে কাজের জন্য এখানে এসেছিল তা আমি জীবিত থাকতে কোনো দিনই সফল হতে পারে না। কথাটা বলতে বলতেই হাতের মধ্যে পুড়িয়ার কাগজটাকে মোচড়াতে লাগলো হিমানি। রাস্তার মাঝখানে হঠাৎ গলায় এক অসম্ভব যন্ত্রণা অনুভব করলো নিখিল। কেউ যেন তার গলাটা শক্ত করে টিপে ধরেছে। শ্বাসরোধ হয়ে আসছে তার। হিমানি তার নিজের নখগুলো দিয়ে ছিন্ন ভিন্ন করে দিতে লাগলো সেই কাগজের টুকরোটাকে। কাগজের অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ল মাটিতে। নিখিলের শরীরটাও তখন রাস্তায় পড়ে কাতরাচ্ছে। দুহাতে শক্ত করে গলাটা জড়িয়ে বাঁধনটা ছাড়ানোর চেষ্টা করছে সে, কিন্তু কেউ কোথাও নেই। অথচ নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে তার। পাটা দিয়ে মাটি তাকে ক্রমাগতভাবে আঁকড়ে ধরতে থাকে নিখিল। চোখের সামনে লোকজনের ভিড়। এমন সময় একজন পথচারী তার সামনে এগিয়ে এসে বলে, দাদা, ও দাদা, শুনছেন দাদা? জল খাবেন দাদা? আরে কথা বলুন না, ও দাদা। চোখ মুখ ঠেলে বেরিয়ে আসছে ওর। কথা বলার শক্তিটাই লোপ পেয়েছে ওর। হিমানি মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোগুলোকে পা দিয়ে পিষে দিতে থাকলো আস্তে আস্তে। আর নিখিলের হৃদস্পন্দনটাও ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল। নিথর দেহটা পড়ে রইল
শহরের রাস্তার মাঝখানে, চোখগুলো খোলা, চোখের দৃষ্টিটা এখন স্থির, মুখটা খোলা। হিমানীও পাটা তুলে নিল সেই ছেঁড়া কাগজগুলোর উপর থেকে। আমার সাথে লড়াই করা এত সহজ ভেবেছিল? সে জানেও না আমি কে। তার ভাবনা যেখানে শেষ, আমার সেখান থেকেই শুরু হয়। নিয়ন্ত্রণটা আমার উপরে না করে নিজের বিচক্ষণতার উপরে করা উচিত ছিল তার। তাহলে তাকে এই দিনটা আর দেখতে হতো না। কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেল হিমানী। সন্ধে পেরিয়ে গেল। সারাটা দিন বিছানাতেই পড়ে থাকতে হচ্ছে সুরঞ্জিতকে। শরীরে ও কোনো বল পাচ্ছে না। হিমানীকে কিছু জিজ্ঞাসা করার অবস্থাতেও সে নেই। সারাদিন হিমানী একবারও এই ঘরমুখো হয়নি। অভিযুক্ত আসামির মতো ফেলে রেখেছে তাকে এই ঘরটাতে। আজকের পর কি সে পরিত্যক্ত? এই তৃষ্ণা সে কি করে রোধ করবে? উঠতে যে তাকে হবেই, শিকার তাকে ধরতেই হবে। রাত বাড়ার সাথে সাথে কাঁচা রক্তের স্বাদ নেওয়াটাও যে খুব জরুরি হয়ে গেছে তার। তবে কি সে নরপিশাচ হয়ে যাচ্ছে? এই তৃষ্ণা থেকে তাকে মুক্ত হতেই হবে। এই অভিশাপ খণ্ডন করতেই হবে তাকে, নয়তো সে হেরে যাবে আর জয় হবে অশুভ শক্তির। হে ঈশ্বর, হে ঈশ্বর, দয়াময় শক্তি দাও প্রভু, আমাকে শক্তি দাও, শক্তি দাও আমাকে। কোনো রকমের শরীরটাকে খাট থেকে নামিয়ে দেওয়ালটাকে ধরে দাঁড়ালো সুরঞ্জিত। নিখিল যে আর নেই তা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে সে। হিমানীর কথাগুলোই তার প্রমাণ। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও হিমানীর হদিশ পেল না সুরঞ্জিত। তিনতলা সিঁড়ির আলোটা নজরে পড়ল ওর। সিঁড়ি বেয়ে উপরের দিকে ধীরে ধীরে উঠতে থাকলো সুরঞ্জিত। শরীরটা আর দিচ্ছে না। এতটা দুর্বল সে আগে কোনো দিনই ছিল না। শরীরের সব রক্তগুলো যেন কেউ শুষে নিচ্ছে। এত রাতে সিঁড়ির ঘরে কে আছে? ফুলকি হয়তো উপরের ঘরে এসেছে খেলতে। যাক, ওকে নিয়ে আসা যাক, অনেক রাত হলো। আবার আবার মেয়েটার কোনো বিপদ হলো না তো? ঘরে দরজা খুলতেই চমকে উঠল সুরঞ্জিত। ভয়ঙ্কর একটি দৃশ্য তার সামনে তখন ঘটে চলেছে। বলে তারও স্বরে চিৎকার করে উঠল সে। ফুলকির একটা হাত বাঁধা রয়েছে শিকল দিয়ে, পাগুলো থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। ওর ডান হাতটা শরীর থেকে আলাদা। হাতের কনুইটা আনন্দে চিবোচ্ছে হিমানী। পাশে মাংস কাটার ভেজালিটা রাখা। ভয়েতে ঠক ঠক করে কাঁপতে থাকে সুরঞ্জিত। হিমানীর গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে তখনও। আর ওদিকে যন্ত্রণায় ছটফট করছে ছোট্ট ফুলকি। সুরঞ্জিতকে নিজের দিকে ডাকলো হিমানী। এখানে আসো সুরঞ্জিত, এখানে আসো, এখানে আসো। সুরঞ্জিতের মনে তখন ভয়ের চেয়ে ঘৃণা অনেক বেশি জন্মে গেছে। এরকম একটা রাক্ষসীকে নিয়ে সে আজীবন ঘর করে এসেছে। হিমানীর ডাকে সাড়া দিয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে যায় সুরঞ্জিত। ভয়তে বুকটা শুকিয়ে গেলেও মুখে একটা হাসির ভাব এনে হিমানীর পাশ ঘেঁষে সে বসে। কাটা হাতের কিছুটা অংশ সুরঞ্জিতের মুখের সামনে ধরে হিমানী। মাংসের টুকরোটা সরিয়ে হিমানীর ঠোঁটে চুম্বন করে সে। কিছুক্ষণের জন্য হলেও হিমানীর নজরটা খাবারের দিক থেকে সরানো সম্ভব হয়। হিমানী খাবারটা হাত থেকে ফেলে আরো ঘনিষ্ঠ হবার চেষ্টা করে। এই সুযোগে সুরঞ্জিত তার হাতটা আস্তে আস্তে ভজালের দিকে বাড়িয়ে দেয়। তারপর ওর অলক্ষ্যে এক কোপে হিমানীর গলাটা কেটে দেয়। ফুলকি সবটাই চোখের সামনে ঘটতে দেখে।
কিন্তু একটি নির্বাক জীবের মতো সে মাটিতে পড়ে থাকে। ওর চোখের সামনে যা যা হয়েছে সেগুলো নিজের চোখে দেখলেও যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। হিমানির দেহটা তখনও কাঁপছে, মুন্ডুটা দেওয়ালে গিয়ে আছড়ে পড়েছে। হিমানির দেহটায় আগুন দিয়ে দেয় সুরঞ্জিত। দাউ দাউ করে জ্বলতে থাকে হিমানি। ফুলকির হাতের বাঁধনটা খুলে ওকে কোলে তুলে নেয় সে। উদ্দেশ্য একটাই, এই বাচ্চা মেয়েটাকে রক্ষা করা। সুরঞ্জিতের আর তখন নিজেকে পাপী বলে মনে হলো না। যখন বাড়িতে ফিরল তখন সব শেষ। হিমানের দেহটা পুড়ে ছাই হয়ে গেছে। ফুলকিকে বাঁচানোর অব্যর্থ চেষ্টাটাও সফলতা পায়নি। আজ সুরঞ্জিত একা। ঘরের কোণটায় আজ একাই বসে থাকে সুরঞ্জিত। নিজের হাতে নিজের স্ত্রীকে খুন করার অপরাধটাও আজকে ওর অভিশপ্ত জীবনের কাছে খুব ছোট্ট মনে হয়। আজও নরম মাংস খাওয়ার উত্তেজনাটা ওর মধ্যে কাজ করে, কিন্তু স্বীকার করতে বাইরে যায় না। নিজের হাতে হত্যা করে না। আর কত লোক এর বলি হবে। ফ্রিজের কাছটায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, কেন খেয়েছিল ওই মাংসের চপটা? কেন? কোনো একটা শিশুকেই হয়তো হত্যা করে রেখেছিল হিমানি। তারপর থেকে সুরঞ্জিতের দেহ সেই ভয়ঙ্কর অভিশাপের বীজ বপন হয়েছিল। ফুলকিকে চোখের সামনে মৃত্যু মুখে পতিত হতে দেখে আজ সবটাই তার চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই তৃষ্ণা, এই হৃদয় বিদীর্ণ রক্তের তৃষ্ণা কি করে মিটবে? এসব আজীবনই যন্ত্রণায় ছটফট করতে হবে তাকে। বাড়িটাও একদিন পুরনো হয়ে যাবে। পুরনো হয়ে যাবে সব স্মৃতি, পুরনো হয়ে যাবে সময়। কিন্তু যতদিন না এই দেহটায় পছন্দ ধরছে ততদিন এই অভিশাপকে বহন করে নিয়ে যেতে হবে তাকে। জানলার সামনে বসে ক্রমশ মৃত্যুর দিন গুনতে থাকে সুরঞ্জিত। শেষ হলো আমাদের আজকের গল্প। লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা জীবাত্মক। গল্পের সমগ্র পরিচালনা, শব্দগ্রহণ, কথক ও রফিক চাচার চরিত্রে আমি দীপম, সুরঞ্জিতের চরিত্রে প্রত্যয়, নিখিল ও পীর বাবার চরিত্রে অরূপ, হিমানির চরিত্রে অরুণিমা এবং জনৈক লোকের চরিত্রে কৌস্তব। গল্পের সমগ্র সম্পাদনা ও ধ্বনি পরিকল্পনায় অন রেকর্ড সাউন্ড স্টেজ এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তবে অবশ্যই মেল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে। প্রতি শনিবার আপনাদের জন্য থাকবে এমনই নানা ভিন্ন স্বাদের গল্প। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।